শ্রোতা, এখন শুনবেন গাইবান্ধায় আগত অতিথিদের নিয়ে রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন অতিথি আলাপন। উপস্থাপনা ও প্রযোজনায় মাহফুজ ফারুক। শুনতে থাকুন, আমাদের সাথেই থাকুন। রেডিও সারাবেলা 98.8 FM। হায়, ঘুম ঘরে এত আলো অথচ কিছুই দেখি না। পাহাড়ের সাথে মেঘের ধাক্কার মতো থমকে আছি। জীবনের নীরবতায় বৃষ্টির প্রার্থনা হাওয়ায় মিলিয়ে যায়। অধরা থেকে যায় বিজয়ী সন্ধ্যা। বেদনায় কেন চাইলে আসে না মরণ, ভাবতে ভাবতে ইচ্ছে হলো আপাতত পরীক্ষামূলক মরে যেতে। না, ছায়াছবির মতো অস্থায়ী মরণ অসম্ভব। কই মাছের জীবন জিইয়ে থাকে। আচ্ছা, নিজে নিজে মরে কি লাভ? একদিন তো নির্মাতা নিজেই মারবেন। কবে আসবে আসমানের আল্লাহ জানিয়ে আসলে খুশিতে চলে যাব। শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন অতিথি আলাপনে। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি, আপনাদের বন্ধু মাহফুজ ফারুক। এবং সেই সাথে আমরা জানিয়ে রাখতে চাই, আজ আমরা অতিথি হিসেবে যাকে পেয়েছি, শুরু করেছে তার কবিতা দিয়ে। স্বরচিত বোকা শিরোনামের কবিতাটি দিয়ে আজকে শুরু করেছিলাম। আর এই কবিতাটির যিনি জনক, যিনি এটি রচনা করেছেন, তিনি আমাদের পরিচিত কবি ও গবেষক ইমরান মাহফুজ। ইমরান মাহফুজ, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি সারাবেলার এই আয়োজনে। আপনাকেও স্বাগত আমার সাথে আলাপনে। কেমন আছেন? অনেক ভালো। আচ্ছা, আমরা শুরুতে যেটি জানতে চাইবো যে গাইবান্ধায় আপনি কি এর আগেও এসেছিলেন নাকি এবারই প্রথম? যেভাবে এবারে ভ্রমণ উদ্দেশ্যে এরকম আসা হয়নি। এবারের মতো আগে আসেনি। আগে গাইবান্ধার উপর হয়ে অন্য জায়গায় গিয়েছিলাম। গাইবান্ধার উপর দিয়ে অন্য জেলায় আপনি গিয়েছেন। তো সব মিলিয়ে এই যে গাইবান্ধায় এসেছেন, গাইবান্ধায় ঘুরছেন, দেখছেন এখানকার মানুষকে একদম খুব কাছ থেকে, জীবনযাত্রা সব মিলিয়ে আপনার, আমরা যদি বলি গাইবান্ধা সম্পর্কে আপনার মূল্যায়ন, তাহলে কিভাবে মূল্যায়ন করবেন? দুইটা মূল্যায়ন। আমি প্রথমত যদি সামাজিক প্রেক্ষাপটে বলবো, সেখানে আমি সারা দেশের মতো গাইবান্ধাতেও অনেক দালান কোঠা, বিল্ডিং স্থাপনা হচ্ছে, কিন্তু আসলে মানুষের যে মৌলিক মূল্যবোধের জায়গা, সেটা আসলে আশাব্যঞ্জক না। তাছাড়া প্রান্তিক জনগোষ্ঠী এই অঞ্চলের মানুষকে আমরা বরাবরই অনেক নেতিবাচকভাবে দেখিয়ে এসেছিলাম। সেই ক্ষেত্রে আমরা এখানে এসে এটা একটা জিনিস পরিবর্তন হলো না, এখানকার মানুষের একটা বেশ সাংস্কৃতিক ধারণা, সাংস্কৃতিক একটা চিন্তা আছে। তবে এখনও এদেশের মানুষের 5টি মৌলিক অধিকারের যে হাহাকার, সেটা এখনও থেকে আছে। শ্রোতা, আমরা কথা বলছি কবি ও গবেষক ইমরান মাহফুজের সাথে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তিনি একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করেন, যেটির নাম হচ্ছে কালের ধ্বনি। আর কবিতা লেখেন সেটি তো আমরা বলেছি, এবং তিনি একই সাথে গবেষণার কাজে আছেন। তো মূলত ইমরান মাহফুজ নামটি এলে প্রথম যে শব্দটি আসে সেটি হচ্ছে কবি। এরপর হয়তো গবেষক, সম্পাদক থেকে শুরু করে তার আরও অনেকগুলো পরিচয় আছে। আমরা হয়তো অনুষ্ঠানের ধারাবাহিকতায় সেসব বিষয়ে জানবো। তো শুরুতেই আসি যে আমরা আপনার একটা কবিতা দিয়ে শুরু করেছিলাম, এবং আমরা জানি যে আপনার যে প্রথম প্রকাশিত গ্রন্থ, কবিতা গ্রন্থ দীর্ঘস্থায়ী শোকসভা। আমরা জানি যে এই বইটির মানে অনেকবার মুদ্রণ হয়েছে, প্রায় 4বার মুদ্রণ হচ্ছে আপনার এই বইটি। সব মিলিয়ে আসলে একটা প্রথম বই আপনার, আপনি নাম দিলেন দীর্ঘস্থায়ী শোকসভা। মানে একটা শোকের বিষয়কে নিয়ে আপনার মানে এই অঙ্গনে পা দেওয়াটা কেন? অর্থাৎ প্রথম বইটাই কেন শোক নিয়ে? মানে এই প্রসঙ্গে যদি জানতে চাই, অর্থাৎ নামকরণটা সম্পর্কে, তাহলে আপনি আপনার পাঠকদের কি বলবেন? এটা এই প্রশ্নটি বেশ প্রাসঙ্গিক বইয়ের ক্ষেত্রে। কারণ আপনি যদি আপনার জীবনের ক্ষেত্রে দেখেন, যেদিন আপনি জন্মগ্রহণ করেন কিংবা যে রাতে আপনি জন্ম নেন, আমরা কিন্তু চিৎকার দেই। এটা এত সুন্দর পৃথিবীতে আগমন, কিন্তু চিৎকার দিয়ে শুরু। এত সুন্দর পৃথিবীতে আগমন, অথচ প্রচুর রক্তক্ষরণ মায়ের হয়। এইভাবে আসলে পৃথিবীর সকল জিনিস শুরু হয় বেদনা দিয়ে। তো এই যে বেদনাকে দিয়ে শুরু, আমরা শোকের মাঝে থেকে সুখ খুঁজি। এটা আসলে জীবনের ধরন আর ধ্যান জ্ঞান। তাছাড়া আমার কাছে মনে হয়েছে যে একজন ডাক্তার প্রেসক্রিপশন দেয়, প্রেসক্রাইব করে রোগীর সংকট, রোগীর যে শূন্যতা আছে, এটা অনুভব করে তিনি লিখেন, তিনি পর্যবেক্ষণ করেন। আমার কাছে একজন লেখকও তাই মনে হয়েছে, যিনি সময়কে প্রেসক্রিপশন দেন, সময়কে জানান দেন এই সময়ের সংকট কি।
তো আমি দেখেছি আমার জীবন কাল এবং আমার পড়াশোনার যে জায়গা ব্যাপ্তি, সেখানেও আমি দেখেছি যে আমরা পৃথিবীতে একটি বৃহত্তর জনগোষ্ঠী বাঙালি, আমাদের আসলে সুখ লেগেই আছে। আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, 1905, 1911, 17, 21, 30, 40, 47, 52, 65, 69, 70, 71, 90 কিংবা সদ্য রোহিঙ্গাদের বাংলাদেশে যে আগমন, এটি তো মানব যাত্রার একটি সংকট, বেদনা। এই শোকটাকে আমি দীর্ঘস্থায়ী শোক হিসাবেই দেখি। চমৎকার। যেখান থেকে আপনি শুরু করেছিলেন, অর্থাৎ আমরা যখন ভূমিষ্ঠ হই তখন কান্না দিয়ে শুরু করি, রক্তের উপর দিয়ে আমাদের শুরু হয় জীবনের যাত্রা। সেই জায়গাটিকে আপনি বলতে চাচ্ছেন। এবং আসলে মানে আমাদের মানুষ এবং মাটির সাথে যে সম্পর্ক, আপনি সেই জায়গাটাকে চিহ্নিত করতে চাচ্ছেন। পাশাপাশি কেন এটি দীর্ঘ আসলে শোকটা, সেটির জন্য আপনি আমাদের আজকের বাংলাদেশ নির্মাণের পেছনের যে সিঁড়িগুলো, অর্থাৎ আবারও সেই রক্ত, আবারও সেই যুদ্ধ, সংগ্রাম, আন্দোলন। তো আমরা সবকিছু মিলিয়ে আপনি যেভাবে আপনার কবিতার বই নামকরণের কথাটি বলছিলেন, সেখান থেকে আমরা বলবো যে আসলে আপনি যে কবিতাগুলো এখানে সন্নিবেশিত করেছেন, আমরা সেগুলো পড়েছি, আমরা দেখেছি, বেশ মানে কয়েকটি ভাগে ভাগ করে সেগুলো প্রকাশিত হয়েছে। তো এই মুহূর্তে আপনার কাছ থেকে, আপনার কণ্ঠে যদি আমরা একটা কবিতা শুনতে চাই, অর্থাৎ শ্রোতাদের হয়ে, তাহলে সেটি সম্ভব কিনা? হ্যাঁ, অবশ্যই সম্ভব। ওখানে কারণ কবিতা তো আমরা পড়ি, কিন্তু কবির কণ্ঠে তার নিজের কবিতা, এটি সবসময় পাঠকের কাছে আলাদা রকম ভাবেই ভালো লাগে। আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে, সেজন্য বিশেষ করে আরো শুনতে চাই। দীর্ঘস্থায়ী শোকসভার প্রথম কবিতাটির নাম পরিচয়। এটি আমি শুধু বইয়ের শুরুতে রেখেছি তা না, এটি আমার জীবনের শুরুতে আমি রাখি। ইমরান মাহফুজ, এক বটবৃক্ষের নাম। তাকালেই দৃষ্টি বাড়ে, কর্পোরেটদের আগ্রহ না, বৃক্ষ কারো একার হয় না। এটির দ্বিতীয় একটি পরিচ্ছেদ আছে। কেউ আছেন, একটু আগুন দিবেন, হাওয়ার পৃথিবী উড়িয়ে মঞ্চে দাঁড়াতে চাই। শেষ। এটা আমার প্রথম কবিতা দীর্ঘস্থায়ী শোকসভায়। জি, আমরা শুনছিলাম আপনার কণ্ঠে আপনার লেখা কবিতা, যেটি দীর্ঘস্থায়ী শোক সভায় স্থান পেয়েছে। নিঃসন্দেহে কবিতাগুলোর ভেতর দিয়ে অনেকগুলো কথা বলা হয়েছে, এবং পাঠক যখন পড়েন তখন সেখানে আর ইমরান মাহফুজ থাকেন না, সেখানে যিনি পড়েন তিনি সেই জায়গায় এসে দাঁড়িয়ে যান। আর আমরা মনে করি যে এখানেই হয়তো একজন কবির হচ্ছে সার্থকতা, যদিও বা প্রকারান্তরে দেখলে দেখা যায় সেখানে ঘুরে ফিরে ইমরান মাহফুজ তার নিজের কথাটি বলেছেন। তো সব মিলিয়ে এই যে আপনার একটি কবিতার বই, এবং সেটি বারবার মুদ্রণ হচ্ছে, যেখানে আমরা বলছি যে কবিতার পাঠক কমে যাচ্ছে, এই জায়গাটিকে আপনি আসলে আপনার দিক থেকে কিভাবে দেখেন? আসলে কবিতার পাঠক চিরকালই শত শত ভরি ভরি ছিল না। আমরা দেখব একটি সমাজে পরিচ্ছন্ন মানুষ, পরিচ্ছন্ন চিন্তার অধিকারী, কিংবা একটা দেশ যে এগিয়ে যায়, সেখানে শত শত মানুষ নেতৃত্ব দেয় না, শত শত মানুষ একজনের নেতৃত্বের পিছনে থাকে। কবিতা হচ্ছে ওই নেতৃত্ব স্থানীয় একটি চিন্তার বিষয়, যেটা অনেকগুলা সাহিত্যের শাখাকে নেতৃত্ব দেওয়ার মতো। একটা কবিতা অনেক গল্প থেকে অনেক বেশি গুরুত্ব বহন করে। একটা কবিতা থেকে আপনি উপন্যাস রচনা করতে পারেন, এত বড় ক্যানভাসে কবিতা রচিত হয়। সুতরাং কবিতা চিরকালই একটা নির্দিষ্ট পাঠকের কাছে ছিল, কিন্তু কবিকে সামগ্রিক মানুষ চিনত, কবি খ্যাতি হিসেবে জানত। আমরা অনেক কবির নাম জানবো, কিন্তু কবির হয়তো কবিতা কোনো পড়িনি। আমরা অনেক কবির নাম জানবো, অথচ কবির কোনো বই আমরা পড়িনি। তাহলে আগের সাথে এখনকার যে তুলনা, কবিতা সাহিত্য সংস্কৃতি তো মানুষকে বিনোদিত করে, উৎসাহিত করে, নানানভাবে অজানাকে জানায়। সেখানে আগেই যাদেরকে আমরা চিনতাম কবি বলে, তো সেই বিনোদিত মাধ্যম তখন কম ছিল। এখন একটা মানুষ কবিতা শোনে, কবিতা বলে, কবিতা পড়ে, কবিতা থেকে অনেক সময় চলচ্চিত্র হয়, যেমন আমরা দেখেছি নিমন্দগুণের নেকাব্বরের মহাপ্রয়াণ। তার মানে যিনি ওই মুভিটা দেখেছেন তিনিও কিন্তু কবিতার বাইরে না, কিন্তু ধরন আর ধ্যান আর জ্ঞান, মন আর মননে পাঠকের ক্লাসিফিকেশন হয়েছে। তো কবিতারও জায়গা বড় হয়েছে, কিন্তু আমরা যারা এগুলাকে বলবার চেষ্টা করি, কম বেশ মূল্যায়ন করার চেষ্টা করি, বরং তাদের চিন্তার
দৈন্যতা থেকে গেছে। ধন্যবাদ আপনাকে আপনার মানে সুচিন্তিত উত্তর দেওয়ার জন্য। এবার আমরা একটা অন্য প্রসঙ্গে যাই, যে আপনি কবিতা লিখছেন, তারপরে সাহিত্যের একটি কাগজ করছেন, এবং সে সাথে কবিতা নিয়ে কাজ করছেন, এবং আরও মানে গবেষণা এবং হচ্ছে অন্যান্য কাজগুলো তো আছে, সেদিকে আমি পরে যাচ্ছি। সব মিলে যদি বলতে চাই যে আসলে কবিতার পেছনে এত মানে ছুটে চলা কেন? মানে ইমরান মাহফুজ নাম বললে তার যতগুলো পরিচয় আছে সবার আগে কবি পরিচয়টাই ভেসে ওঠে। সে জায়গা থেকে বলতে চাই যে মানে কবিতার প্রতি এত টান কেন? আসলে এটা একটু মজার আমার কাছে, যে আমি এত মজা পাই কবিতার মধ্যে থেকে। কারণ আমার নিজেরই ছোটবেলা থেকে আমি একটু কায়া শরীর দুর্বল ছিল আমার, ফলে আমি বড় কিছু করতে পারতাম না, দীর্ঘ কিছু করতে পারতাম না। আমার কাছে মনে হতো আমি এমন কিছু চাই যেটা মানে অধিক ভাবনার কিন্তু অল্প পরিশ্রমের, তাহলে আমার অনেক কিছু জানা হবে, এমন কিছু আমি খুঁজতাম। তা আমার কাছে কবিতার কাছে এমনভাবে আমি ছুটে চললাম যে আমরা দেখলাম যে যেমন যে কেউ যদি সূরা ফাতিহা পড়েন, এটা কিন্তু বড় একটা আবেদন রাখে। এটা নাকি শরীয়তের দিক থেকে সর্ববৃহৎ একটি মোনাজাত প্রার্থনার মাত্র, অথচ কোরআনে তো অনেক বড় সূরা আছে। তো আমাদের কবিতা আসলে এমন মর্মার্থ কবিতার মধ্যে লুকিয়ে আছে যে মর্মার্থ আসলে আপনি দিনের পর দিন উদ্ধার করেও শেষ করতে পারবেন না। তো আমি মূলত আসলে অনেক বড় ক্যানভাসের জিনিস আবিষ্কার করতে কবিতার কাছে যাই, কবিতার কাছে ছুটে চলা আমার প্রার্থনা। কবিতায় আমার মূল আরাধনার মাধ্যম। আমি ভালোবাসি এই জন্য যে কবিতার মধ্যে যা বলা যায়, যত কিছু বলা যায়, যত বিষয় ইঙ্গিত করা যায়, তত বিষয় গল্পে ইঙ্গিত না করে গল্পে বরং বলতে হয়। তো আমি বরং ওই কায়দা করে বাঁচতে আমি আসলে কবিতার কাছে নিজেকে গুটিয়ে রাখি। আমার কাছে মনে হচ্ছে এটা একটা আবছায়া। আমি বরং ফিজিক্যালি থাকতে যেমন ভালোবাসি, তার চেয়ে বেশি ভালোবাসি আবছায়া হতে। তো এই জন্যই আমার কাছে কবিতার এই বটবৃক্ষের নিচে নিজেকে লুকিয়ে রাখি। ধন্যবাদ আপনাকে। আমরা এবারে যাচ্ছি বিশেষ করে আপনার গবেষণা নিয়ে আমরা একটু শুনতে চাই, বলতে চাই। যে আমরা জানি যে আপনি দীর্ঘদিন ধরে আবুল মনসুর আহমদকে নিয়ে কাজ করছেন, আপনি লিখছেন মুক্তিযুদ্ধ নিয়ে। এই যে কবিতার পাশাপাশি আরও একটা শক্ত কাজ, আমি বলবো গবেষণা নিঃসন্দেহে অনেক শক্ত কাজ, এবং ভেতরের সত্যটাকে তুলে নিয়ে এসে উপস্থাপন করা, এবং এটি নিঃসন্দেহে অনেক পরিশ্রমের একটি ফসল। সব মিলিয়ে মানে আপনার কেন মনে হলো যে আসলে গবেষণার জায়গায় আবুল মনসুর আহমদ বা মুক্তিযুদ্ধ, মানে অনেক তো বিষয় ছিলই বা আছেই, আপনি কেন এই দুটি বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন? পাশাপাশি আমরা যদি বলি যে আপনার কালের ধ্বনির দুটি সংখ্যা মানে বিশেষভাবে সাড়া জাগিয়েছে, তিনটি সংখ্যার কথা আমি বলবো। একটা হচ্ছে দুর্লভ কথক আবুল মনসুর আহমদ, আর একটি ছিল কম চেনা বড় মানুষ আব্দুল কাদির, অন্যটি হচ্ছে বাংলা ও বাঙালির কবি জসিমউদ্দিন। এবং এই তিনটি কাজ কালের ধ্বনিকে বেঁচে থাকার জন্য তিনটি সংখ্যার যে কোনো একটি থাকলেও মনে হয় কালের ধ্বনি বেঁচে থাকবে, এটি আমি মনে করি আমার দিক থেকে। তো এই যে সবকিছু মিলিয়ে মানে একটা সময়ে সবকিছু সামলে ওঠার পর এত কিছু করা, এই বিষয়টা আসলে মানে কি করে সম্ভব? প্রথমে আমি স্মরণ করি কালের আজকে এই অবস্থায় আসতে প্রচুর মানুষের ভালোবাসা যেমন ছিল, অন্যতম ছিল আমাদের কবি আশিক রাজার আন্তরিক তার হৃদ্যতা। আর কবিতার মানুষ কেন আসলে গবেষণার সাথে যুক্ত হওয়া, সম্পাদনার সাথে, এটি আসলে প্রত্যেকেরই করে থাকে। প্রত্যেকেই আসলে কবিতার জন্য প্রচুর পড়াশোনা করে। প্রকৃত কবি মানে প্রচুর পড়ুয়া এবং প্রচুর ধৈর্যশীল একজন মানুষ। তো আমার কাছে অন্য বন্ধুরা হয়তো কবিতা পড়ার পাশে কবিতা লেখার সাথে অনেক গবেষণা পড়েন, প্রবন্ধ পড়েন, নিবন্ধ পড়েন। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু পড়ি, আমি যেহেতু লিখি, তো আমাকে যারা মূলত অনেক অন্য প্রবন্ধ লাইনে কাজ করবে তাদের জন্য একটু গুছিয়ে কিছু একটা করে দেয়া। তো সেই সাথে আমার পড়াশোনাটা যেমন হয় তেমনিভাবে আমার একটা জায়গা তৈরি হয়, রাজনীতি সচেতনতা, ভৌগোলিক সচেতনতা এবং দেশপ্রেমের জায়গা, যে যারা কারা কি করেছে তাদের সেই জায়গাটা চেনবার ক্ষেত্রে আমাকে সাহায্য করে গবেষণাটা।
মূলত আমি তো কবিতার মানুষ হবে বলেই এই শহরে এই ছুটে চলা, এই গ্রাম প্রান্ত কিংবা আজকের যে গাইবান্ধায় এসে আমার 7তম ডিস্ট্রিক্ট ভ্রমণ, এটা মূলত কবিতার জন্যেই। এবং সেটা আমি কাল থেকে কালান্তর, দেশ থেকে দেশান্তর আমি কবিতার জন্যই ছুটে যাব। আর ছুটে চলার সাথে যারা গবেষণা সম্পাদনা এই যায় পাই মানুষের জন্য, ওগুলো একটু দিয়ে যাব। কবিতা আমার জন্য, আর গবেষণাটা আমি মনে করি আমার বারান্দা, কবিতাটা আমার মূল ঘর, সেটাই প্রার্থনার জায়গা। বাহ, চমৎকার শুনছিলাম আমরা। এবং সেই সাথে বলতে চাই যে এই যে গবেষণা নিয়ে কাজ করছেন, আপনি যেমন কবিতা লিখছেন এবং কবিতার সাথে আছেন, সেখানে পাঠকদের সাড়া পাচ্ছেন। আমরা যদি ছোট্ট করে জানতে চাই যে আপনার এ পর্যন্ত যেসব গবেষণা কর্ম আলোর মুখ দেখেছে, সেগুলো সাড়াটি আসলে কেমন পাচ্ছেন, এই প্রসঙ্গে যদি আমরা আপনার কাছে জানতে চাই। না, আমি খুব আনন্দিত এই জন্য যে আমার গবেষণা, আমার কাজগুলা মানুষের কাছে পৌঁছেছে, এবং আমি খুব পরিকল্পনা মাফিক আমার এইসব কাজগুলাকে মানুষের ধারে পৌঁছে দেওয়ার জন্য আমার সাধ্যের মধ্যে যেসব পথ এবং পাথেও আছে, আমি এগুলো যুক্ত করবার চেষ্টা করি, ছুটে চলার চেষ্টা করি। আমি ইনিয়ে বিনিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করি যে এই কাজগুলা মানুষের কাছে দরকার। ইনিয়ে বিনিয়ে এই অর্থে যে আমরা মানুষ এখন এত অস্থিরতা, এত কঠিন সময় যাপন করছি, সেখানে মানুষকে একটু বিনয়ের সহিত বিষয়টা বোঝানো যে এই কার কোনটা দরকার, কার কোনটা দরকার না। এই যে মার্জিনে জায়গাটাকে মানুষকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যেহেতু আমার নিজের অবলম্বন আছে, শুধু আমি গবেষণা করেই ক্ষান্ত হই না, পৌঁছে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে সেমিনার করা, কথা বলা, জানানো, অডিও ভিজুয়াল করা, সেই জায়গাগুলো আমি করে যাচ্ছি। সুতরাং আমার সারা জায়গা, আমার সারা প্রাপ্তিটা যেমন আমার পরিকল্পনার মধ্যে আছে, এবং আমার ভালো লাগার জায়গাটা মানুষ এই ফুলফিল করে। আমি চাই বেঁচে থাকাকালীন যে কোনো মানুষ তার অর্জনের সাথে মান এবং মানি, তার প্রাপ্ত দুটোই পেয়ে যাক। এটি একজন শিল্পীর জন্য আনন্দ হতে পারে। আমি আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি আমার কাজে এবং প্রাপ্তিতে। আমরা অনুষ্ঠানের অনেকটা পথ পেরিয়ে এসেছে। এবার আমরা জানতে চাইবো যে আপনার মাস বলবো না, মানে আর মাত্র কদিন পেরোলেই শুরু হচ্ছে আমাদের বাংলা ও বাঙালির প্রাণের মেলা, প্রাণের উৎসব 21শে গ্রন্থ মেলা 2020। তো আমরা যতটুকু জানি যে এই মেলাকে ঘিরে আপনার দ্বিতীয় কাব্যগ্রন্থ আসছে, কায়দা করে বেঁচে থাকো। তো আমরা এই নতুন গ্রন্থটি সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো, এবং সেই সাথে আমরা চাইবো যে সেখান থেকে যদি সম্ভব হয় পাঠকদের উদ্দেশ্যে আরেকটি কবিতা শোনানো, যেটি নতুন এই গ্রন্থে গ্রন্থিত হতে যাচ্ছে। আসলে আমরা অনেক কষ্ট নিয়েও বলি যে ভালো আছি, এটা মূলত কায়দা করে বেঁচে থাকার উত্তর। তো এরকম একটি হয়তো উপমা আমার কাছে মনে হয়েছে, প্রতিটি মানুষ যে যা নেই তাই বলে যাচ্ছেন, যে যা মানে বলছেন তা তার কাছে নেই। এই যে মানুষ কোনো রকমভাবে বেঁচে আছে কায়দা করে, এটা এই যে জীবনের সাথে মানুষের যে একটা সংকট সম্ভাবনার জায়গা থেকে নিজেকে একটু আড়াল করছে, এটি প্রতিটি মানুষ করছে। এবং প্রতিটি, বিশেষ করে গরিব আমাদের মতো যারা ছোট দেশ, সম্ভাবনাময়, তারাও নিজেকে কায়দা করে টিকিয়ে রাখছে সংগ্রামের বাজারে। তো আমি সেখানকার কায়দা করে বেঁচে থাকো প্রতিটি মানুষ, প্রতিটি শ্রেণী পেশার মানুষ যেভাবে আছে, সেই গল্পগুলো জানবে মানুষ, ঐতিহ্য সেটি প্রকাশ করবে। আমি পাঠকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা নিজেরা যেহেতু কায়দা করে বেঁচে আছেন, আমার বেঁচে থাকার গল্পটা আপনারা শুনবেন, আমাদের বেঁচে থাকার গল্পটা আপনারা একটু দেখবেন, দেখে সম আলোচনায় সাথে থাকবেন। আমি একটি কবিতা পড়ছি, মাহফুজ ভাইকে এর মধ্যে ধন্যবাদ জানাই। সারাবেলাকে প্রতি আমার খুবই কৃতজ্ঞতা। সারাবেলা আমাকে এতটুকু আত্মিকভাবে যে সময়টুকু দিয়েছে, এটা আমার জন্য আনন্দের। এবং একজন শিল্পীর পথ চলার ক্ষেত্রে এই ধরনের সুন্দর সুন্দর আয়োজন আমাদেরকে সাহস এবং শক্তি যোগায়। আমি একটি কবিতা পড়বার চেষ্টা করছি। কবিতার শিরোনাম আমি কিন্তু জামুগা। আজকাল সবাই এমন করে, মনে হয় আমি ছিনিয়ে নিয়েছি রাজ্যের গুপ্তধন। ভ্রাম্যমান হকারের মতো মিছিমিছি ঝগড়া করে, কেউই মায়ার হাতে কাছে ডাকে না, শোনে না মনের কথা, দেখে না লুকিয়ে মুখচ্ছবি, চাকরের মতো বাইরে রেখেই কথা কয়। কি অদ্ভুত দুনিয়া রে! মুখের উপর দরজা ঠাস করে বন্ধ করে দেয়, সোপায় গা এলিয়ে পা নাড়ে ঘন ঘন, বসতেও দেয় না ফ্লোরে। এইভাবে রক্তাক্ত করে মানুষকে অমানুষ। আমি আমাকে বোঝাই, প্রতিশোধ নিতে গিয়ে থেমে যাই। অভিমান হয় প্রেমহীন সমাজের প্রতি, প্রেমহীন মানুষের প্রতি।
ভাবতে ভাবতে বলবারে ইচ্ছে করে, তোমরা কেন আমার লগে এমন করো, কেন বারে বারে চেতাও, আমি কিন্তু জামুগা দুঃখ বুকে লইয়া পক্ষের লাহান উড়াল দেমো। অসাধারণ একটি কবিতা শুনছিলাম এবং কবিতা শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে। আমাদেরকে বিদায় নিতে হবে আজকের অতিথি আলাপন থেকে। তবে বিদায় নেওয়ার আগে আমরা আবারও ইমরান মাহফুজের কাছে যাচ্ছি। তাকে আমরা বলতে চাই যে আমাদেরকে যারা শুনছেন, অর্থাৎ যারা শ্রোতা আছেন গাইবান্ধা এবং গাইবান্ধার বাইরে থেকে, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে ছোট্ট করে। গাইবান্ধা বাংলাদেশের মধ্যে, আপনারা নিজেকে মফস্বলের বলে কোনোভাবে ছোট করে দেখবেন না। আপনার ফেসবুকের একটি পোস্ট যেমন সারা দেশের মানুষ দেখে, ঠিক ঢাকার পোস্ট আপনি দেখেন। সুতরাং ঢাকা মানে বাংলাদেশ নয়, গাইবান্ধা মানে মফস্বল নয়। আমরা বাংলাদেশ 64 ডিস্ট্রিক্ট, আমরা একটি পরিবার। সাথে থাকুন, সারাবেলা বাংলাদেশের প্রতিষ্ঠান। আমি সারাবেলার সাথে আছি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শ্রোতা, আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথি কবি, গবেষক ও সম্পাদক ইমরান মাহফুজের সাথে, এবং আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এবার আমরা বিদায় নিতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আগামী পর্বে অন্য কোনো দিন অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবার ভালো থাকা হোক, এই শুভ প্রত্যাশা নিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আপনাদের বন্ধু আমি মাহফুজ ফারুক। শুভ বিদায়। গাইবান্ধা, তুমি শুনছো রেডিও সারাবেলা 98.8 FM। এতক্ষণ শুনছিলেন গাইবান্ধায় আগত অতিথিদের নিয়ে রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন অতিথি আলাপন। উপস্থাপনা ও প্রযোজনায় মাহফুজ ফারুক। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।